আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? সো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদেরও ভাই আছে ঠিকঠাক। আজকে তোমাদের এসএসসি হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশির চ্যাপ্টার 2 অধ্যায় দিয়ে তোমাদের সাথে আমার যাত্রাটা শুরু হচ্ছে। সো এই যাত্রাটা একদম তোমাদের এসএসসি পরীক্ষা শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ সোহেব, পড়াশোনা করতেছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এখন তোমাদের হায়ার ম্যাথ এসএসসি ব্যাচের হায়ার ম্যাথের দায়িত্বটা আমি নিচ্ছি এখন থেকে। সো এসএসসি হায়ার ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। তোমরা পরীক্ষার খাতায় 100% মার্ক ওঠানোর জন্য তোমরা আমার সাথে যুক্ত থাকো। তোমাদেরকে একদম প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে পড়ানো হবে, ঠিক আছে? সো কে কোথা থেকে বলতেছো ভাইয়াকে একটু কমেন্টে জানাও যে ভাই আমি এই জায়গা থেকে বলতেছি, আমাকে একটু কমেন্টে কাইন্ডলি জানাও তোমরা, ঠিক আছে? একটু ভাইয়াকে কমেন্টে জানাও। ডিপার্টমেন্টে এখন তোমাদের হায়ার ম্যাথ এসএসসি ব্যাচের হায়ার ম্যাথের দায়িত্বটা আমি নিচ্ছি এখন থেকে। সো এসএসসি হায়ার ম্যাথে তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা, তোমরা কমেন্টে জানাতে থাকো, আমি তোমাদের ক্লাসটা নিতেছি, ঠিক আছে? তোমরা কমেন্টে ব্যাপারটা জানাতে থাকো। দেখো এখানে কি বলা হচ্ছে, এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, বীজগাণিতিক রাশি। সো এই অধ্যায়টার খুঁটিনাটি কি আছে সব কিছু আমরা শিখব। সো তোমরা আমাকে ফলো করো। দেখো প্রথম থেকে সব কিছু করাবো। তো প্রথমেই লেখা আছে চলক ও ধ্রুবক। এই অধ্যায়টার প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে চলক এবং ধ্রুবক। তো চলক জিনিসটা কি বলতো? চলক জিনিসটা হচ্ছে যেই জিনিসটা পরিবর্তন হয়, মানে ভ্যারিয়েবল, জিনিসটা বারবার চেঞ্জ হয়, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার কি ভ্যারিয়েবল। যেমন আমি বললাম এই রুমের এখন তাপমাত্রা ধরো 30°C। কত বলো তো? 30°C। কিন্তু এই 30°C কি সবসময় থাকবে এই রুমের তাপমাত্রা? না, সবসময় কিন্তু থাকবে না। তার মানে এই জিনিসটা কিন্তু বারবার চেঞ্জ হবে, ঠিক আছে? সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হবে। এই কারণে এই জিনিসটা হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল জিনিসগুলোকে এই বীজগাণিতিক রাশিতে যেই জিনিসগুলো দিয়ে প্রকাশ করছে, যেমন চলক, যেমন এক্স, ওয়াই, জেড, অর্থাৎ অ্যালফাবেটের 26টা অক্ষরের ভিতরে লাস্ট যে 3টে অক্ষর এক্স, ওয়াই, জেড, এগুলা দিয়ে মূলত চলক বা ভ্যারিয়েবল জিনিসটা কি করছে, এই অধ্যায় প্রকাশ করছে। তো চলক জিনিসটা হচ্ছে কি, যে জিনিসটা কি হয় বলো তো, চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, এটা হচ্ছে যে তোমার কি চলক। এইবার আসি ধ্রুবক, যার কোনো চেঞ্জ নাই। ধ্রুবক জিনিসটা হচ্ছে কি বলতো, যার কোনো চেঞ্জ নাই, সেটা হচ্ছে ধ্রুবক। তো ধরো ওয়ান। আচ্ছা, ওয়ান তো ওয়ানের কি কোনো চেঞ্জ আছে বলো তো? ওয়ানের কি চেঞ্জ আছে? না, ওয়ানের কিন্তু কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? তো আমি বললাম তোমাকে √2/2। আচ্ছা, এর কি কোনো চেঞ্জ আছে বলো তো? নাই। এবং পাইয়ের মান, পাইয়ের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, পাই এর কি কোনো চেঞ্জ আছে? না। তার মানে এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, অর্থাৎ যার কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? যার কোনো পরিবর্তন নাই, এই জিনিসটা হচ্ছে ধ্রুবক। আর চলক জিনিসটা কি বলতো, যেই জিনিসটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে সেটাই হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। ওকে, তাহলে আশা করি আমরা এই দুইটা জিনিস বুঝতে পারছি। ওকে, তাহলে এইবার আমরা চলক ধ্রুবক দুইটা জিনিসই বুঝলাম। এবার আমরা বীজগাণিতিক রাশির আরেকটা ব্যাপার নিয়ে বুঝবো, সেটা হচ্ছে অপারেটর, ঠিক আছে? অপারেটর ব্যাপারটা নিয়ে বুঝি। অপারেটর 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 কোনগুলাকে বলে বলো তো? অপারেটর হচ্ছে এগুলা, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলাকে বলা হয় অপারেটর, ঠিক আছে? তো প্রথমে শিখছি চলক ধ্রুবক, এখন শিখে ফেলাম যে অপারেটর কোনগুলো, এগুলা। এইবার আসি আমরা বীজগাণিতিক রাশি কাকে বলে, এই জিনিসটা বুঝবো, ঠিক আছে? তো কথা হচ্ছে বীজগাণিতিক রাশি হচ্ছে চলক, ধ্রুবক এবং অপারেটর, এই তিনটা জিনিস মিলে নিয়ম ভেদে যেই জিনিসটা গঠিত হয় সেটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। সেটা কিভাবে বলো তো? তো দেখো, এই এক্স হচ্ছে একটা চলক, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু আচ্ছা দেখো, ধরো আমি এখানে লিখলাম x² + 2x + 3, বা এখানে আমি মাইনাস দিব, ধরো ধরো মাইনাস, এখানে লিখলাম 3x। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু সুন্দর করে লিখি, ওয়েট, লিখলাম, আর এটা কোথায় গেল?
আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এখন দেখো তো এই এক্স হচ্ছে একটা কি বলতো, চলক বা ভ্যারিয়েবল। ওকে, হ্যাঁ। আর এই প্লাস এটা কি বলতো, এটা হচ্ছে একটা অপারেটর। ওকে, আর এখানে যে 3 এটা হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট মান। ঠিক আছে, তাহলে বলা যায় যে ভ্যারিয়েবল মানে চলক, অপারেটর, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এই সব কিছু নিয়ম বেঁধে বসানোর পরে যেই রাশিটা তৈরি হয় এটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। এটাই কি বলতো, বীজগাণিতিক রাশি। এখন ধরো এটা একটা ভ্যালিড, বাট আমি যদি এখন এটা এভাবে বসাই, দেখো এখানে কিন্তু চলক আছে, এখানেও কিন্তু ধ্রুবক আছে এবং এখানে অপারেটরও আছে, বাট এটা কি কোনো নিয়ম বেঁধে বসছে? দেখো ভাগের পরে আমি কিছু লিখিনি, এরকম কোথাও পাইছো এরকম? তাহলে এই জিনিসটা ভ্যালিড না। ঠিক আছে, তার মানে এটা বীজগাণিতিক রাশি হবে না, অর্থাৎ নিয়ম মেনে আমাকে বসাতে হবে। ঠিক আছে, চলক, ধ্রুবক, অপারেটর এগুলো কিন্তু আমাকে নিয়ম মেনে বসাতে হবে, তাহলেই তুমি বীজগাণিতিক রাশি পাবা। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, কে কোথা থেকে বলতেছো একটু কমেন্টে জানাও ভাই আগে। আসসালামু আলাইকুম, ফারিয়া আক্তার বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রবিউল ইসলাম ভাই, আমাদের এসএসসি সায়েন্সের ক্লাস কবে থেকে? আচ্ছা, তোমাদের এসএসসি সায়েন্সের ক্লাস তো আমি নিয়ে নিছি একটু আগে। তুমি বিডি ল্যাব এডুকেশনে ঢুকে দেখো যে সায়েন্সের ক্লাস নেওয়া শেষ। এসএসসি 27 ব্যাচের ম্যাট্রিক্স দিয়ে আজকে শুরু করছি তোমাদের সাথে যাত্রাটা। তো দেখো এখন আমি ধীরে ধীরে আগাচ্ছি। ওকে, আচ্ছা এবার আসি বহুপদী নিয়ে আলোচনা করব, বহুপদী ব্যাপারটা নিয়ে। তো দেখো এখানে একটা বহুপদী রাশি লেখা আছে। ওকে, ওকে, এখন বহুপদীর এই যে দেখো এখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার 0, এটা হচ্ছে চলক। এই যে এক্স টু দি পাওয়ার 1, এইটা এই যে এক্স স্কয়ার, ওখানে এখানে হচ্ছে এক চলকের একটা বহুপদী। কি লেখা আছে বলো তো? এফ অফ এক্স লেখা আছে না? কি লেখা আছে বলো তো? এফ অফ এক্স। তার মানে যেহেতু এখানে এক্স লেখা আছে, তার মানে এটা হচ্ছে এক চলকের একটা বহুপদী এবং এর একটা সসীম দেওয়া আছে, এবং এই রাশিটা হচ্ছে একটা সসীম রাশি। ওকে, এখন এইখান থেকে আমি যে কোনো একটা পদ নিব। ধরো লাস্টের এই পদটা আমি নেই এখান থেকে, ধরো এ এন এক্স টু দি পাওয়ার এন। এখন কথা হচ্ছে বহুপদী হওয়ার কিন্তু দুইটা শর্ত আছে। প্রথম শর্তটা কি বলতো, প্রতিটি পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, আচ্ছা, এই এখানে এক্সটা কি বলতো? এক্সটা হচ্ছে চলক। ওকে, এখন এই চলকের উপর যে পাওয়ারটা থাকবে, যে পাওয়ারটা, এই পাওয়ারটা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন এর মানগুলো হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3 ডট 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 এগুলো হইতে পারবে এন এর মান। ঠিক আছে, আবার বলছে পদ সংখ্যা হবে সসীম। পদ সংখ্যা কি হবে বলো তো? সসীম। আর এখানে চলকের পাওয়ারটা হইতে হবে কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3। তাহলে কি হইতে পারবে না? ভগ্নাংশ হইতে পারবে না, আর হচ্ছে ঋণাত্মক হইতে পারবে না। তাহলে আরো দুটা কথা আমি এখানে লিখে দিই, যেমন চলকের পাওয়ার বা ঘাত, চলকের পাওয়ার বা ঘাত, আচ্ছা আচ্ছা, ভগ্নাংশ অথবা ঋণাত্মক হইতে পারবে না। ঋণাত্মক হইতে পারবে না। ঠিক আছে, চলকের পাওয়ার বা ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে না। যদি হয় তাহলে সেটা আর বহুপদী হবে না। তো বহুপদী হওয়ার প্রথম শর্ত হচ্ছে চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, অর্থাৎ এন এর মান হইতে হবে, যে চলকের উপরে যে পাওয়ারটা এন, এই তবে 0, 1, 2, 3 এই ব্যতীত কিছু হইতে পারবে না। তো তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখবো এখান থেকে। এক্সাম্পল, ওকে, দেখো প্রথম এক্সাম্পলটা কত লেগেছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4। আচ্ছা দেখো,
এর উপরে দেখো এর পাওয়ার কত দেওয়া আছে বলো তো 2, এর পাওয়ার কত দেওয়া আছে 1, এর পাওয়ার মনে মনে কত দেওয়া আছে বলো তো x⁻0। তো দেখো তো চলকের যে পাওয়ারগুলো আছে, চলকের যে পাওয়ারগুলা এগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যাই দেওয়া আছে 0 1 2, ঠিক আছে। তার মানে এটা অবশ্যই কি হবে বলো তো, এটা কি হবে বলো তো বহুপদী হবে, এটা কি হবে বলো তো বহুপদী হবে। আচ্ছা পরেরটা দেখো x, এর উপর পাওয়ার কত আছে বলো তো 1, তার মানে এইটাও কি হবে বলো তো বহুপদী হবে। ওকে, আচ্ছা 0 কি একটা বহুপদী বলতে পারবা? 0 কি একটা বহুপদী? হ্যাঁ 0 একটা বহুপদী। কিভাবে? আচ্ছা 0কে যদি আমি এভাবে লিখি ভুল আছে বলো তো, 0 × 1 ভুল আছে? না ভুল নাই। তার মানে এইবার দেখো 1 এর জায়গায় আমি চাইলে এইভাবে লিখতে পারি 0 × x⁻0। আচ্ছা x⁻0 মানে কত 1, এখন x এর উপর যে পাওয়ারটা সেটা হচ্ছে 0, 0 তো হইতে পারবে x এর উপর পাওয়ার, কোনো সমস্যা নেই। তার মানে এইটাকেও তুমি বহুপদী বলতে পারবা। ওকে, আচ্ছা পরেরটা দেখো তো 5 কি একটা বহুপদী? হ্যাঁ 5ও কিন্তু একটা বহুপদী। কিভাবে? আচ্ছা 5কে যদি আমি এভাবে লিখি ভুল আছে, 5 × 1 অর্থাৎ 5 × x⁻0। তো এখন দেখো তো চলকের উপর যে পাওয়ারটা 0 এটা কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আছে, কারণ চলকের পাওয়ার এগুলো হইতে পারবে, অর্থাৎ n এর মান এগুলো হইতে পারবে 0 1 2 3 এগুলো হইতে পারবে, ঠিক আছে। তো যেহেতু 0 আমার আছে তার মানে অবশ্যই 5কে প্রকাশ করা 5 x⁻0 এই আকারে প্রকাশ করা যায়, তার মানে এইটা একটা বহুপদী হবে, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, এইটা কি বহুপদী হবে? দেখো এখানে লেখা আছে √x x⁵। আচ্ছা √x কে কিভাবে লেখা যায় বলো তো, পাওয়ার 1/2। এখন তোমাকে আমি ওই সময় বলছিলাম যে চলকের পাওয়ার ভগ্নাংশ হইতে পারবে না, দেখো এখানে ভগ্নাংশ পাইছি 1/2, তার মানে এটা কিন্তু বহুপদী না। এটা কি না? এটা বহুপদী হবে না, কারণ চলকের উপর পাওয়ার ভগ্নাংশ হইতে পারবে না, যদি হয় তাহলে সেটা বহুপদী হবে না, ঠিক আছে। তাহলে চলো পরের গুলা করি। এখন দেখো এটা কি বহুপদী হবে? লেখছে 1/x + 3x + x²। আচ্ছা 1/x কে কিভাবে লেখা যায় বলো তো, x⁻1, তারপর লেখা যায় 3x + x²। এখন দেখো এই চলকের মধ্যে যে কোনো একটা চলকের উপর যদি পাওয়ার ঋণাত্মক হয়ে যায় তাহলে সেটা আর বহুপদী হবে না। দেখো পাওয়ারটা কি আছে এবার -1 মানে ঋণাত্মক আছে, যদি ঋণাত্মক হয় তাহলে সেটা কি বহুপদী হবে না, সেটা কিন্তু আর বহুপদী হবে না। তার মানে এইটাও কিন্তু বহুপদী হইতে পারবে না। তার মানে বহুপদী হওয়ার প্রথম শর্ত কি? বহুপদী হওয়ার প্রথম শর্ত হচ্ছে চলকের পাওয়ার হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, দ্বিতীয় শর্ত হচ্ছে পদ সংখ্যা সসীম হতে হবে। তাহলে কি বলা যায় বলো তো, চলকের পাওয়ার ভগ্নাংশ অথবা ঋণাত্মক হইতে পারবে না, যদি হয় তাহলে সেটার বহুপদী হবে না। তো আশা করি এই ব্যাপারটা বুঝছো। আচ্ছা কমেন্টে জানো কে কি বুঝতেছো, ঠিকঠাক মতো বুঝতেছো কিনা জানো ভাইয়াকে। KM নাজমুস সাকিব ভাই সেরা। ফারিয়া আক্তার বলতেছো আমি আনোয়ারা চিটাগং থেকে বলতেছি। ওকে, তারপর অনেকে মাহাজিবা নুরিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নোয়াখালী থেকে। ওকে ওকে বুঝতে পারছি। তামিমা ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো তোমরা কি ঠিকঠাক মতো ক্লাস বুঝতেছো? ভাইয়াকে একটু কমেন্টে জানাও তো। ভাই একটু কমেন্টে জানাও, জানিয়ে রাখো ভাইয়া এখন পড়াইতেছি সামনের দিকে। আচ্ছা দেখো এবার আসি একাধিক চলকের বহুপদী নিয়ে এবার আলোচনা করব, ঠিক আছে। প্রথমে হচ্ছে এক চলকের বহুপদী নিয়ে আলোচনা করছি, এবার হচ্ছে একাধিক চলকের বহুপদী নিয়ে আলোচনা করব। আচ্ছা ধরো এখানে আমি একটা একাধিক চলকের বহুপদী নিয়ে আলোচনা করবো। একাধিক চলকের একটা বহুপদী লিখে দাও, p(x) ধরো ওয়াই। দেখো এই ব্র্যাকেটের মধ্যে xy লিখছি, তার মানে এখানে দুই চলকের বহুপদী হবে। তো সেটা কিভাবে, 3x³ ধরো y² - 7xy³ প্লাস ধরো লিখলাম 3xy প্লাস 6। দেখো তো এখানে চলক কয়টা, xy দুইটা, এখানে চলক কয়টা, দুইটা। তাহলে এইটা হচ্ছে যে একাধিক চলকের বহুপদী, অর্থাৎ দুই চলকের বহুপদী। এখন দুই চলকের যখন বহুপদী হবে তখন দুইটা চলকের কি হইতে হবে,
পাওয়ারগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে দেখো তো আছে কিনা, দেখো তো এর উপরে পাওয়ার 3 কি ঠিক আছে, এর উপরে পাওয়ার কত 2, এর উপরে 1, এর উপরে 3, এর উপরে 1, এর উপরে 1। আচ্ছা এখানে কত, এখানে কত লেখা যায়, ধরো x টু দি পাওয়ার 0 লেখা যায়, y টু দি পাওয়ার 0 লেখা যায়। তো এখানেও কিন্তু কি আছে বলো তো, পাওয়ারটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, তার মানে এটা একটা বহুপদী বলা যাবে। এখন আমি জিনিসটাকে এভাবে লিখলাম, যদি এভাবে লিখি এটা কি বহুপদী হবে কিনা আমাকে বলবা তোমরা। ধরো লিখছি এক্স 3x স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 5x 1/y প্লাস 6। আমাকে বলো তো এটা কি বহুপদী হবে? না, এটা বহুপদী হবে না। কেন? কারণ x এর উপর পাওয়ার দিয়ে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, বাট এখানে আইসা দেখো তো, এখানে আইসা দেখো, এখানে যে চলকের উপর পাওয়ারটা, দেখো এখানে, আচ্ছা বোর্ডে কি সমস্যা করতেছে? এটা এভাবে যাবে নাকি? আচ্ছা একটু ওয়েট, সরি, বোর্ডে সমস্যা করতেছে। হুম, এসএসসি সমস্যা নেই, এখানে আসেন। একটু ওয়েট বাচ্চারা, একটু সমস্যা হয়েছে। ওকে, এবার দেখো ও কি জানি বুঝাতেছিলাম, দুই চলক, এটা কি আসলে একটা বহুপদী কিনা। তো বহুপদী হওয়ার শর্ত হচ্ছে কি, এখানে চলক কয় চলকের বহুপদী বলো তো? দুই চলকের বহুপদী। তাহলে দুইটা চলকের উপরে পাওয়ার কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, আর হচ্ছে ভগ্নাংশ অথবা ঋণাত্মক হইতে পারবে না। তো এখানে দেখো এক্স এর উপরে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, বাট এখানে ওয়াই এর ক্ষেত্রে একটা জিনিস দেখো, দেখো ওয়াই এর ক্ষেত্রে, এখানে যে যে ওয়াই এর ক্ষেত্রে দেখো এখানে কি লেখা আছে এটাকে বলো তো, এটাকে লেখা যায় ওয়াই ইনভার্স 1। এই যে দেখো চলক রূপে যে পাওয়ার, সেটা আমার মাইনাস চলে আসছে। সেটা কি চলে আসছে বলো তো? মাইনাস চলে আসছে। তার মানে এটা কি বহুপদী হবে বলো তো? এটা কি বহুপদী হবে না? তাহলে বাদ এটা, তাহলে এটা কিন্তু বহুপদী হবে না। ওকে, তাহলে আমরা পরবর্তী ফেজে যাই। আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো বহুপদী দেওয়া আছে, তো আমরা এখন দেখবো কোনটা বহুপদী কোনটা বহুপদী না, এগুলো এখন নির্ণয় করবো আমরা। ওকে, তাহলে প্রথমটা দেখো, এর উপরে পাওয়ার, ধরো এখানে এ চলকের বহুপদী দেওয়া আছে, এর উপরে পাওয়ার 3। ওকে, এটা বহুপদী হবে কারণ এখানে ঋণাত্মক বা ভগ্নাংশ নেই পাওয়ার। ওকে, তাহলে এটা বহুপদী হবে। এইবার দেখো এটা কিন্তু আর বহুপদী হবে না। কেন? কারণ চলকের উপর পাওয়ার -2 ঋণাত্মক হইতে পারবে না, তাহলে এটা কিন্তু বহুপদী হবে না। ওকে, এখানে দেখো এটা কি বহুপদী হবে? এখানে এটা কিন্তু দুই চলকের বহুপদী। কয় চলকের বহুপদী বলো তো? দুই চলকের বহুপদী। তো দুই চলকের যদি বহুপদী হয়, তার মানে এর উপরে পাওয়ার 2, এর উপরে 1, এর উপরে 1, এর উপরে পাওয়ার কত বলো তো? 2। তার মানে এই পাওয়ারগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ অথবা ঋণাত্মক না, তার মানে এটা কিন্তু বহুপদী হবে। ওকে, এটা কি হবে বলো তো? বহুপদী হবে। আচ্ছা পরেরটা, এর উপরে পাওয়ার 1, এর উপরে পাওয়ার 1, তার মানে এইটাও কিন্তু বহুপদী হবে। ঠিক আছে, এবার আসে এটা কি বহুপদী হবে? আচ্ছা এটা একটু আমি আলাদা করে বের করি এখানে। না, এটাও কিন্তু বহুপদী হবে না। কেন? দেখো তো কিভাবে এটা ইয়ে করা যায়। আচ্ছা রুটটাকে যদি আমরা ওইভাবে লিখি, উপরে উঠে লিখি, তাহলে হবে যে n-4 তার উপরে পাওয়ার 2। এখন দেখো চলকের উপর পাওয়ারটা ভগ্নাংশ, এটা কি বহুপদী হবে? না, এটাও কিন্তু বহুপদী হবে না। ওকে, বাদ। আচ্ছা এটা কি বহুপদী হবে? আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নিই আগে। একটু ক্যালকুলেশন করে নিই। আচ্ছা এটা কি বহুপদী হবে কিনা? 2x দিয়ে x কে গুণ করো, কত আসে বলো তো? 2x কিউব
প্লাস 6xy। দেখো এইটা কিন্তু বহুপদী হবে, কারণ এর উপর চলকের পাওয়ারগুলো অঋণাত্মক সংখ্যা, তার মানে এইটাও বহুপদী হবে। ঠিক আছে, এবার আসে দেখো এটা কি বহুপদী হবে? না, এটা কিন্তু বহুপদী হবে না। কেন? কারণ দেখো তো, এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে কি হয়ে যাবে বলো তো, 6x⁻−1 প্লাস 2y। এটা কিন্তু দুই চলকের বহুপদী, কিন্তু যে কোনো একটা চলকের উপর পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে সেটা কিন্তু আর বহুপদী হবে না। তার মানে চলকের উপর এখানে পাওয়ার কত আছে বলো তো, -1, তার ঋণাত্মক, তার মানে এটা কি হবে না, আর বহুপদী হবে না। তাহলে এইটাও বাদ। এবার দেখো এখানে আসি। আচ্ছা দেখো 3/4 সহগ ভগ্নাংশ হোক, সেটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। আমি শুধু দেখব যে চলকের উপর পাওয়ারগুলা ঋণাত্মক, চলকের উপর পাওয়ারগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে কিনা। যদি না থাকে, যদি ভগ্নাংশ অথবা ঋণাত্মক থাকে, তাহলে কিন্তু আর হবে না। তার মানে দেখো এখানে চলকের উপর পাওয়ার কত বলো তো, 1। এখানে চলক ওয়াইয়ের উপর পাওয়ার কত, 1। এটা দুই চলকের একটা বহুপদী, তাদের পাওয়ারগুলো কি আছে, 1 1 করে আছে। তার মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং এটা কি হবে বলো তো, বহুপদী হবে। তো এই পার্টটাকে বুঝতে পারছো বলো তো? দেখি কমেন্টে তোমরা জানাও যে এই পার্টটাকে কয়ের জন্য বুঝছো। আচ্ছা, মাহজিবা নুরি বলছে যে স্যার বহুপদী আবার বোঝান। তুমি একটা কাজ করবা, তুমি মনে হয় মাঝখানে আসছো ক্লাসের, না হলে তো তুমি না বোঝার কোনো কথা না বহুপদী। ঠিক আছে, বহুপদী হওয়ার শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। ঠিক আছে, শুধু পাওয়ারগুলো দেখবা। যদি দেখো যে চলকের পাওয়ার ঋণাত্মক অথবা ভগ্নাংশ, তাহলে হবে না। ধরো এই এরকম, আমি এখানে লিখলাম ax² bx + c = 0। সরি, এই 0 কেন দিবা? দেখো এখন এইটা কি বহুপদী হবে? তাহলে বহুপদী হওয়ার শর্ত কি? 1 নাম্বার শর্ত হচ্ছে চলকের যে পাওয়ারগুলো সেগুলো হবে এরকম, যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 1 2 3 এগুলো হইতে পারবে। ঠিক আছে, এছাড়া যদি এর উপরে পাওয়ারটা ভগ্নাংশ অথবা ঋণাত্মক থাকে তাহলে কিন্তু আর হবে না। তাহলে দেখো তো, এর উপরে পাওয়ারটা কি 2 এর মধ্যে আছে, এর উপরে পাওয়ার মনে হয় কত আছে 1, তাহলে সেটা কিন্তু এখানে আছে। তার মানে এটা কিন্তু একটা বহুপদী। যদি এরকম হইতো যে x⁻2 x + 3, দেখো এই রাশিটার মধ্যে যে এই চলকের উপরই দেখো পাওয়ার কত আছে -2, তার মানে ঋণাত্মক আছে না। তাহলে এইটার কি হবে না বলো তো, বহুপদী হবে না। তো একটু সংক্ষেপে বুঝেছি। যদি তোমার বিস্তারিত বুঝতে চাও তাহলে কিন্তু একদম প্রথম থেকে তোমার ক্লাসটা করতে হবে। ক্লাসের মাঝখানে এসে যদি বলো আমি বহুপদী বুঝি নাই, তাহলে তো হবে না। আচ্ছা দেখো, আমরা পরবর্তী ফেজে যাই। আচ্ছা এবার হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা এটা আমরা একটু করবো এখন। দেখো 4 নম্বর ম্যাথ, যদি p of x = 3x³ to x² - 7x + 8 হয়, তবে p of 2, p of -2, p of ½ দেখো যখন এখানে কি লেখছে বলো তো, p of 2। প্রথমে আমরা p of 2 বের করতে চাই। দেখো p of 2 কিভাবে বের করবা, এখানে লেখছে p of 2। আচ্ছা p of x যখন লেখছে তখন কিন্তু এটা পুরোটা লেখছে, রাইট? যখন আমরা x এর জায়গায় 2 লিখছি, সুন্দর করে এখানে x এর জায়গায় 2 লিখবা, এখানে 2 লিখবা, এখানে 2 লিখবা, তাহলে মান চলে আসবে। p of x যখন ছিল তখন এটা পুরোটা একটা বহুপদী ছিল। যখন x এর জায়গায় তুমি 2 লিখছো, সুন্দর করে এখানে x এর জায়গায় 2 বসাবা, 2 বসাবা, 2 বসাবা, তাহলে যেই মানটা আসবে ওইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো p of 2 যখন বের করব তখন এখানে x এর জায়গায় 2 বসাবো, তাহলে কত আসে যা 3 × 2³ + 2, এখানে x এর জায়গায় 2 বসাবা, তাহলে কত আসে বলো তো, 2² তারপর 7, x এর জায়গায় কত বসাবা বলো তো, 2, তারপর কত লিখবা +8। তাহলে এই মানটা কত আসে দেখো, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবা যে আসলে এটা কত আসে। আচ্ছা এখন আমরা ধরো p of -½ এভাবে বের করবা, p of -½ এবার x এর জায়গায় কত বসবে, -½ যেখানে যেখানে x আছে, এখানে x এর জায়গায় কত বসাবা, সরি -2, -½ না, আরে কি বলি, এখানে x এর জায়গায় কত বসাবা, -2, তাহলে 3
ইন্টু -2 তার উপরে কিউব প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মানে -2 স্কোয়ার প্লাস প্লাস না সরি মাইনাস হবে এখানে -7 -2 প্লাস 8। দেখো এটা তোমরা ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর করে দেখবে একটা মান আসবে, ঠিক আছে। তো আমার হাতে তো এখন ক্যালকুলেটর নাই, কি মান আসে জানি না, তোমরা একটু বের করবা এটা। তো এই ছোট্ট জিনিসটা তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে। তো এগুলো তো তোমাদের কাজ, বাচ্চাদের কাজ, ঠিক আছে। এগুলো কেন আমি করব বলো তো, এগুলো তোমরা করবা। আচ্ছা পি অফ হাফ, এবার এক্সের জায়গায় কত বসেছে বলো তো, হাফ। তাহলে এখানে সুন্দর করে প্রত্যেকটা এক্সের জায়গায় হাফ বসে দিবা। তাহলে কিউব মাইনাস প্লাস 2x² মানে হাফ, তার উপরে কত বলো তো x² -7 ইন্টু 2 হাফ প্লাস 8। তো দেখো এটা ক্যালকুলেশন করে কত আসে এখানে। তো এই বক্সগুলো আমি খালি রাখলাম, এগুলো তোমরা নিজেরা বের করবা, ওকে। এগুলো তোমরা বের করবা। এই সহজ ক্যালকুলেশনটা পারবা না ক্যালকুলেটরে? দেখি আমাকে অ্যান্সারগুলো বলো তো, ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সারগুলো বলো আমাকে কমেন্টে। আচ্ছা তোমরা ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সারগুলো বের করে আমাকে জানাও, আমি পরবর্তী পার্টে যাই। আচ্ছা এবার বহুপদী রাশি, মাত্রা, মুখ্যপদ ও ধ্রুবপদ এগুলো বের করব। আচ্ছা এবার ধরো আমি একটা বহুপদী রাশি লিখবো, লেখার পরে তার মাত্রা, মুখ্যপদ বা ধ্রুবপদ এগুলো কোনগুলো সেগুলো বের করব। ধরো ফি অফ এক্স এখানে এক চলকের একটা বহুপদী, ওকে। এখন এই এক্স চলকের বহুপদীর একটা বহুপদী আমি লিখি, যেমন 7x⁴ -6x³ প্লাস 7x² প্লাস 8। এটা হচ্ছে একটা এক্স চলকের বহুপদী। এখন এই বহুপদীর মাত্রা, মুখ্যপদ মাত্রা বা ঘাত, মুখ্যপদ, মুখ্য সহগ বা ধ্রুবপদ এগুলো আমি বের করব এখন। তাহলে চলো এগুলো কিভাবে বের করব। এখানে বলা আছে ঘাত বা মাত্রা হচ্ছে, দেখো এইখানে চলকের পাওয়ার কত বলো তো 4, এখানে কত বলো তো 3, এখানে কত 2, এখানে যেহেতু নাই তার মানে এখানে হবে x⁴, মানে এখানে হচ্ছে 0। কিন্তু যদি তোমাকে বলে বহুপদীর ঘাত বা মাত্রা বের করতে, তাহলে দেখবা এখানে কোন চলকের উপর পাওয়ারটা সবচেয়ে বেশি আছে, ওইটাই মূলত বহুপদীর মাত্রা বা ঘাত। আমাকে বলো তো কোন চলকের উপর, দেখো এখানে এই যে এক্সের সর্বোচ্চ পাওয়ারটা কত বলো তো 4, তাহলে এইটাই মূলত হবে বহুপদীর মাত্রা। মানে একটা বহুপদীর মধ্যে দেখবা যেই চলকের পাওয়ারটা সবচেয়ে বেশি ওইটাই মূলত বহুপদীর মাত্রা হবে। তার মানে এখানে দেখো এক্সের সর্বোচ্চ এখানে পাওয়ার কত বলো তো 4, তাহলে বহুপদীর মাত্রা বা ঘাত হবে 4, ঠিক আছে 4, ঠিক আছে। এইবার আসে মুখ্যপদ কোনটাকে বলে। মুখ্যপদ হচ্ছে এই বহুপদীটার মধ্যে যার পাওয়ার সবচেয়ে বেশি, যেই চলকের পাওয়ার সবচেয়ে বেশি ওই পুরো পদটা নিবা। তো এখানে বলো তো কার পাওয়ারটা সবচেয়ে বেশি, এই যে পাওয়ার 4 এটা সবচেয়ে বেশি, তার মানে তোমাকে এখানে অবশ্যই এটা নিতে হবে, এই পদটা পুরো নিতে হবে। এটা কি বলা হয় মুখ্যপদ। মুখ্যপদ হচ্ছে পুরো একটা বহুপদীর মধ্যে যেখানে পাওয়ার সবচেয়ে বেশি পাবা ওই পুরো পদটা নিয়ে নিবা, ওইটাই হচ্ছে মুখ্যপদ। তার মানে দেখো তো এখানে পাওয়ার সবচেয়ে বেশি, তার মানে এটাই হচ্ছে মুখ্যপদ। তাহলে বলা যায় 7x⁴, তাহলে হবে যে 7x⁴, এটা হচ্ছে মুখ্যপদ। এবার আমরা বের করব মুখ্য সহগ। মুখ্য সহগ হচ্ছে সর্বোচ্চ মাত্রার যে চলকটা থাকবে সেই চলকের সহগটাই হচ্ছে মুখ্য সহগ। তার মানে দেখো তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত বলো তো 4, এখন তাহলে তার সহগ কত 7, তাহলে মুখ্য সহগ হবে কত বলো তো 7। এবার হচ্ছে আমরা ধ্রুবপদটা বের করতে চাই, ধ্রুবপদটা বের করতে চাই, ওকে। এখানে বলো তো চলকবিহীন পদ কোনটা বলো তো 8, তাহলে এটা হবে ধ্রুবপদ। অর্থাৎ পুরা রাশিটার মধ্যে যেখানে চলক থাকবে না, যেই সংখ্যাটার সাথে চলক থাকবে না সেটাই মূলত ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ এখানে কত 8, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে বলো তো 8, ওকে। তাহলে আশা করি একমাত্রিক বহুপদীর এক বহুপদীর ক্ষেত্রে
মাত্রা, ঘাত, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এগুলা কিভাবে বের করে সব কিছু কিন্তু আমরা বের করে ফেলছি। এইবার আমরা আরেকটা পার্টে যাই, সেটা হচ্ছে বহুপদী রাশি। এখানে লেখা আছে, একটা বহুপদী রাশি লেখা আছে। এবার এর ক্ষেত্রে আমরা কি বের করবো বলতো? এইটা হচ্ছে, দেখো তো, এটা দুই চলকের একটা বহুপদী। এবার দুই চলকের বহুপদীর ক্ষেত্রে মাত্রা, সহগ, মুখ্যপদ, মুখ্য সহগ সব কিছু বের করব, ঠিক আছে? মাত্রা, মুখ্য সহগ, মুখ্যপদ সব কিছু বের করবো। তো প্রথমে আসি ঘাত বা পাওয়ার। ঘাত বা মাত্রা, ঘাত, ঘাত বা মাত্রা। আচ্ছা, পরেরটা বের করব মুখ্য সহগ। আচ্ছা, পরে দেখব মুখ্য পদ, তারপর হচ্ছে ধ্রুবপদ। আচ্ছা, এবার দুই চলকের বহুপদীর ক্ষেত্রে আমরা এগুলো সব কিছু বের করব। তো দেখো, বহুপদীর আসে মাত্র। এখন দেখো, এখানে চলক কয়টা বলো তো? দুইটা। এখানে এক্স এর উপর পাওয়ার 3, ওয়ার উপর পাওয়ার 4, এখানে 4, এখানে 2, এখানে এক্স এর উপর 1, এখানে হচ্ছে 4, এখানে এক্স এর উপর পাওয়ার কত? স্কয়ার। তো এখন যখন চলক দুইটা থাকে তখন আমরা মাত্রা বা ঘাত কেমনে বের করব? তো এখন যখন চলক দুইটা থাকবে একসাথে গুণাকারে, তখন তাদের পাওয়ারগুলো যোগ করে দিবা, যোগ করে দেখবা কার রেজাল্টটা সবচেয়ে বেশি আসে। তাহলে দেখো তো, এখানে এখানে এক্স আর ওয়াই আছে এবং তার পাওয়ার কত আছে? 3 আর 4। তাহলে এই দুটাকে যোগ করলে কত আসে বলো তো? এই দুটাকে যোগ করলে আসে 7, আর এই দুটাকে যোগ করলে কত আসে বলো তো? 6, যেহেতু গুণাকারে 6। এবার আসি, এই দুটাকে যদি আমি যোগ করি, এক্স এর উপর পাওয়ার 1, ওয়াই এর উপর 4, তাহলে কত আসে বলো তো? 5। আর এখানে কত আসে বলো তো? এখানে কত আসে? 2। ওকে, এখানে কত আসে? এখানে আসে 0। দেখো, যদি দুই চলকের বহুপদী থাকে এবং কত হচ্ছে চলকগুলো যদি ইনটু আকারে থাকে এরকম, তাহলে তাদের পাওয়ারগুলো আগে যোগ করে নিবা, ঠিক আছে? তাহলে পাওয়ারগুলো এবার যোগ করা শেষ। এবার আমি ঘাত, মুখ্য সহগ, মুখ্যপদ, ধ্রুবপদ প্রত্যেকটা জিনিস বের করব। তো দেখো, ঘাত বা মাত্রা কত হবে? ঘাত বা মাত্রা হবে এই বহুপদীর যেখানে দেখবা চলকের পাওয়ারগুলো যোগ করে সবচেয়ে বেশি হয়েছে, ওইটাই আমি নেব। তাহলে কত হয়েছে বলো তো? সবচেয়ে বেশি হয়েছে কোন জায়গায়? এই যে জায়গায় 7, ঠিক আছে? এই জায়গায় 7 সবচেয়ে বেশি। তাহলে এখানে ঘাত বা মাত্রা কত হবে বলো তো? 7, ঠিক আছে? অর্থাৎ চলকের পাওয়ারগুলো যোগ করে যেটা সবচেয়ে বেশি পাবা ওইটাই হবে ওই বহুপদীর ঘাত বা মাত্রা। তো আশা করি এই ব্যাপারটা বুঝছো। এইবার আসি মুখ্য সহগ কোনটা হবে বলো তো? মুখ্য সহগ হচ্ছে চলকগুলা যোগ করে, চলকের পাওয়ারগুলো যোগ করে যেটা পাইছো। দেখো, এখানে পাইছো কত? 7। তাহলে তার সাথে সহগ কত আছে বলো তো? 7। তাহলে এই 7 হবে মূলত কি বলো তো? মুখ্য সহগ। তাহলে মুখ্য পদ কোনটা? মুখ্য পদ হচ্ছে যেই যেই যেখানে চলকগুলার পাওয়ারগুলো যোগ করে পাওয়ার সবচেয়ে বেশি পাইছো তার পুরা পদটাই নিবা। তাহলে পুরা পদটা কত? 7x³ y টু দি পাওয়ার 4। এবার হচ্ছে ধ্রুবপদটা নিব। ধ্রুবপদটা কত বলো তো? এখানে 3, মানে চলকবিহীন যেটা থাকবে সেটাই আমরা নিব। তাহলে কত হয়েছে বলো তো? 3। তো আশা করি একাধিক চলক যখন থাকে তখন মাত্রা, মুখ্য সহগ, মুখ্য পদ, তারপর হচ্ছে যে ধ্রুবপদ কীভাবে বের করে এগুলো শিখবি, আশা করি পারবা। আর হচ্ছে গিয়ে আগে কি শিখছিলাম? আগেটা হচ্ছে এটা। আর এক চলকের ক্ষেত্রে দেখো, এই যে পি অফ এক্স, এক চলকের ক্ষেত্রে কেমনে বের করছে সেটাও তোমরা পারবা। তো এবার চলো আমরা একটু দেখি আর কি কি আছে। ধরো একটা সৃজনশীল এখানে মনে হয় কুমিল্লা বোর্ড 17তে সৃজনশীল কত আসছে দেখো, এর বহুপদীর মাত্রা বের করতে বলছে। তো কেমনে বের করবা? তো এটা কি আসলে বহুপদীর মতো দেখা যায়? না। তাহলে এটাকে আমাকে আগে বহুপদীর মতো বানিয়ে নিতে হবে। তো সেটা কিভাবে বানাবো বলো তো? দেখো, এইটা হচ্ছে কত বলো তো? x-2। দেখো, x-2, x³ এটাকে x³ লিখলাম। ওইটাকে কি লেখা যায় বলো তো? 2³ লেখা যায়। তো উপরটা আমি সূত্র করব। উপরটা যদি সূত্র করি কত আসে বলো তো? উৎপাদকের সূত্র a³ - b³ এর সূত্র a - b a² + ab
প্লাস বি স্কোয়ার, তাহলে 2কে যদি স্কোয়ার করি হবে 4, ঠিক আছে। উপরটা কিন্তু আমি উৎপাদকের সূত্র করছি। তো এখন দেখো তো x-2 কাটা, ওকে। তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। দেখো এইবার কি এটার মাত্রা বের করতে পারবা না? দেখো তো এটা তো এবার একটা বহুপদীর মতো দেখা যায়, ঠিক আছে। এবার কিন্তু মাত্রা বের করতে পারবো। তো মাত্রা কি? মাত্রা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা। সর্বোচ্চ পাওয়ার কথা এখানে বলো তো 2। তার মানে এই বহুপদীর মাত্রা, মাত্রা বা ঘাত, মাত্রা বা ঘাত কত হবে বলো তো? 2। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, কে কে কমেন্ট করতেছো দেখি। আচ্ছা, তাইলে ওর আশা করি বহুপদীর মোটামুটি তোমাদেরকে বুঝাতে পারছি। তো এই লেকচারে আমরা কি কি আলোচনা করলাম বলো তো? বহুপদী নিয়ে, অর্থাৎ চলক, ধ্রুবক, অপারেটর, বীজগাণিতিক রাশি, তারপর বহুপদী হওয়ার যে শর্তগুলো সেগুলো দেখলাম, তারপর কিছু প্রবলেম আমরা ফেস করছিলাম সেগুলো আমরা করাইছি। তারপর হচ্ছে আজকের এই লেকচারটা এই পর্যন্তই। তাইলে দেখো আর কিছু নাই। এখানে কি ও ধরো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা। ধরো এটা একটা বহুপদী, ওকে। এখন বহুপদীর মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি 0। আচ্ছা, কিভাবে বলছে? এটা একটা এমসিকিউ মনে হয় দেওয়া আছে। তো এখানে মনে হয় লেখা উচিত ছিল নিচের কোনটি সঠিক। আচ্ছা, এটা একটু আমি নিচের কোনটি সঠিক? 1, 2 নাম্বার হচ্ছে যে 1 ও 3, 3 নম্বর হচ্ছে 2 ও 3, 4 নম্বর হচ্ছে 1, 2 ও 3। এখন দেখো বলছে একটি বহুপদীটিতে মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি 0 আছে। এখানে মুখ্য সহগ কত বলো তো? এখানে কিন্তু মুখ্য সহগ হচ্ছে 1। দেখো চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 3, তাহলে মুখ্য সহগটা কত হবে বলো তো? 1। এই যে দেখো এক্সের সাথে আমার সামনে কত আছে? মানে 1। আচ্ছা, 1টা এখানে লিখি, ওকে। আবার বলছে ধ্রুবপদের সমষ্টি 0। আচ্ছা, ধ্রুবপদটা কত বলো তো? যার সাথে চলক নাই, কত? -1। তো -1 যদি হয় তাহলে আমরা সমষ্টি বলতে, তাহলে -1টা এখানে লিখবা। তা আলটিমেটলি এই মানটা কত আসে বলো তো? 0। তাহলে আসলে এই কথাটা রাইট, ওকে। এবার সে বহুপদীর মাত্রা 3। হ্যাঁ, বহুপদীর মাত্রা অবশ্যই 3, কারণ এর সর্বোচ্চ পাওয়ারটা কত? এই বহুপদীর মধ্যে সর্বোচ্চ পাওয়ারটা কত বলো তো? 3। তাহলে বহুপদীর মাত্রা 3, এইটাও রাইট, ওকে। তারপর বলেছে শূন্য মাত্রাযুক্ত পদকে ধ্রুবপদ বলে। হ্যাঁ, শূন্য মাত্রাযুক্ত পদকেই তো ধ্রুবপদ বলবে। দেখো এই -1 এটা কি চলকবিহীন। এখন এটাকে চাইলে তুমি একটু ভালো করে প্রকাশ করতে পারো এইভাবে। দেখো যদি আমি এটাকে যদি x⁻0 আকারে প্রকাশ করি, কোনো সমস্যা আছে? নাই, কারণ x এর উপর পাওয়ার 0 মানে কত? 1। 1 দিয়ে -1কে গুণ করো, আলটিমেটলি কোনটা আসে বলো তো? সে -1 আসে। তাহলে শূন্য মাত্রাযুক্ত পদকে অবশ্যই ধ্রুবপদ বলে। তার মানে -1 একটা ধ্রুবপদ, আর সেটাকে আমরা কিন্তু চলকের পাওয়ার আকারে 0 আকারে প্রকাশ করতে পারি। তাহলে শূন্য মাত্রা, ঠিক আছে, পদকে ধ্রুবপদ বলে। তাহলে আশা করি তাহলে এইটাও সত্য। তার মানে এখানে কি তিনটাই রাইট, ওকে। তা আশা করি এই এমসিকিউটা তোমরা বুঝতে পারছো। তো আজকে কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগছে তোমাদের কাছে, কে কোথা থেকে বলতেছো জানাও। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তো কেমন হয়েছে ক্লাসটা জানাও। আর হচ্ছে যে তোমাদেরকে ক্লাসের পিডিএফ, লেকচার শিট সব কিছু তোমাদেরকে গ্রুপে দেওয়া হবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।